আদিল বাড়ি ফিরেছে। এখন ঘড়িতে সময় ৫টা বেজে ২৬। এই এতক্ষণ সময়টাতে সে একাই ঘুরেছে রিকশায়, কোথাও রিকশা থামায়নি। শহরটাকে দেখছিল এক ঝলক, ভালো লাগছিল। সে চেয়েছিল বৃষ্টি নামুক, সেই বৃষ্টি ভিজিয়ে দিক তাকে। সে ভিজতে ভিজতে রিকশা ভ্রমণ করবে, কিন্তু বৃষ্টি নামেনি, আকাশ মেঘলাও করেনি। আদিল নিজের রুমের দিকে এগোতে নিলেই পারভিন ডাকলেন, দাঁড়াও আদিল। সে আদিলের জন্যই অপেক্ষা করছিল। আদিল তাকে খেয়াল করেনি আগে। ডাক শুনে ফিরে বলল, ও তুমি ফিরেছ? আদিল এসে মায়ের পাশে বসল। পারভিন ছেলেকে দেখে অবাক হচ্ছেন। তিনি ভাবেননি আদিল কখনো একা একা বাইরে বের হবে। আদিলের বাইরে বের হওয়াতে তিনি আনন্দ বোধ করছেন, কারণ এটা আদিলের সেরে ওঠার একটা লক্ষণ প্রকাশ করছে। কিন্তু তিনি সেই সাথে খুব চিন্তিতও। বললেন, তুমি রাত্রির সাথে এরকম কেন করছো? কী রকম করছি? আদিলের নির্বিকার প্রশ্ন। রহমান ভাই বলেছেন আমাকে, তুমি নাকি ওকে ভয় দেখে রিকশায় উঠতে বাধ্য করেছ। করেছি। উত্তর দিতে আদিল এক মুহূর্ত সময় নিল না। কেন? তুমি কি ওর কানে ফুলও গুঁজে দিয়েছ? কে বলেছে? সামিনা, ও দেখেছে। সামিনাকে? 3 তলায় ভাড়া থাকে? না, 5 তলায় থাকে। তুমি সত্যিই এটা করেছ? আদিল হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, করেছি আমি। কিন্তু কেন? আদিল একটু নড়ে চড়ে বসে বলল, আমার লুকোচুরি ভালো লাগে না। তোমাকে বলছি তাহলে। আদিল আরেকটু মায়ের নিকট এগিয়ে গলার স্বর নিচু করে বলল, আই ওয়ান্ট টু ম্যারি হার। পারভিন স্তব্ধ হয়ে গেলেন ছেলের কথায়। আদিল কি বিয়ের কথা বলছে? আদিল বলল, শোনো, তুমি আবার তার পরিবারের নিকট যৌতুক দাবি করো না। আমি তাকে কথা দিয়েছি, আমি তার বাবার থেকে 1 টাকাও যৌতুক নেব না। আমি এখন রুমে যাব মা। পারভিন রুদ্ধ চোখে চেয়ে থেকে সম্মতি দিলেন, যাও। আদিল চলে গেল। পারভিন গভীর চিন্তাচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি কখনো ভাবেননি এরকম কিছু ঘটবে, কিন্তু এটা বোধহয় তার ভাবা উচিত ছিল। তার উচিত হয়নি রাত্রির বয়সী একটা মেয়েকে টিচার হিসেবে নিয়োগ দেওয়া। খুব বড় ভুল করে ফেললেন কি তিনি? সকাল সকাল পারভিন ডেকে পাঠিয়েছেন রাত্রিকে। রাত্রি বুঝতে পারছে না তাকে এখন এত জরুরি তলব করার মানে কি। পারভিন ফোনে কারণ বলেননি, শুধু বলেছেন জরুরি। রাত্রি তার কথা অমান্য না করে এলো। ডোরবেল বাজতেই সোহাগী দরজা খুললেন। পারভিন সোফায় বসে আছেন, চা খাচ্ছেন। সোহাগীকে বললেন রাত্রিকেও 1 কাপ চা দেওয়ার জন্য। সোহাগী মুহূর্তে আর 1 কাপ চা নিয়ে হাজির হলেন। রাত্রি অবশ্য তা খেল না, জানতে চাইল, কেন ডেকেছেন আন্টি? বাড়িটা খুব নিস্তব্ধ। মালিহা এবং আদিল সম্ভবত এখনো ঘুমোচ্ছে। পারভিন কাপের চা শেষ করেছেন, রাত্রির দিকে তাকিয়ে বললেন, আদিলের ব্যাপারে কথা বলতে চাই তোমার সঙ্গে। রাত্রির আজব লাগলো পারভিনের কথা। আদিলের ব্যাপারে তার সঙ্গে কি কথা বলবে? পারভিন বললেন, প্রায় কয়েক বছর আগে আমার ভাইয়ের মেয়ের সাথে ওর বিয়ের পাকা কথা করেছিলাম। কথা ছিল ও যখন অস্ট্রেলিয়া থেকে ফিরবে তখন ওদের বিয়ে হবে। কিন্তু যখন ও ফিরল তখন তো সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। তুমি তো জানো তা। জি। আদিল এখন ঠিক নেই, ও অসুস্থ। ওকে বিয়ে দেওয়ার জন্য আমি সহজে মেয়ে পাবো না। কিন্তু আমার সৌভাগ্য যে আমার ভাই ওর এই অবস্থা জানা সত্ত্বেও ওর সঙ্গে মেয়ে বিয়ে দিতে রাজি। পারভিন কিছুক্ষণের জন্য থেমে বললেন, তুমি কি জানো এসব আমি তোমাকে কেন বলছি? রাত্রি কিছুটা আন্দাজ করতে পারছে, হয়তো পারভিন আদিলের আচরণ সম্পর্কে কিছু জেনে গিয়েছেন। পারভিন বললেন, আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু তুমি নিজেই হয়তো আদিলকে বিয়ে করতে চাইবে না, যতটুকু আমি বুঝতে পারি। আর যদি তুমি রাজিও থাকতে তাহলেও আসলে তোমাদের বিয়ে দেওয়া সম্ভব হতো না, কারণ আমি ইতিমধ্যে কারোর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। রাত্রি বলল, আমাকে এখন কি করতে হবে? দেখো, তুমি যদি আদিলের সামনে থাকো ও তোমার প্রতি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়বে। আমি চাইছি না এমন কিছু হোক, তাই আমি বলবো তুমি মালিহাকে আর পড়াতে এসো না। রাত্রি ধারণা করেছিল পারভিন এরকম কিছুই বলবে, এবং সে তাই বলল। কিন্তু তবুও রাত্রি কথাটা শুনে যেন ধাক্কা খেলো, কষ্ট পেল। সত্যি টিউশনিটা হারালো সে, তার আয়ের একটা উৎস কমলো।
এতদিন ধরে এই টাকা দিয়ে তার পরিবারের যে উপকার হতো, সে সেই উপকারটুকু কিভাবে পূরণ করবে? আদৌ কি সে নতুন টিউশনি পাবে? চিন্তায় যেন চোখে অন্ধকার নেমে আসে রাত্রির। কিন্তু তবু সে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, ঠিক আছে, যদি এতে সব ঠিক হয়ে যায়। পারভিন রাত্রির দিকে ওর এ মাসের বেতন বাড়িয়ে দিয়ে বললেন, পুরো মাসের বেতনই আছে। রাত্রি টাকাটা নিয়ে সামান্য হাসার চেষ্টা করে বলল, ধন্যবাদ। এরপর সে উঠে দাঁড়ালো, বলল, তাহলে আমি যাচ্ছি, আর হয়তো দেখা হবে না। ভালো থাকবেন। মালিহা লেখাপড়ায় উন্নতি করুক, সেই দোয়া রইল। পারভিন রাত্রিকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। সিঁড়ি বেয়ে নামতে নামতে রাত্রির দু চোখের অন্ধকার আরও গাঢ় হয়ে উঠছিল। যখন সে বাইরে নেমেছে তখন কেউ একজন যেন তাকে ডাকল। গলাটা পরিচিত। এটা কি আদিল? সম্ভবত ঘরের বারান্দা থেকে ডেকেছে সে। রাত্রি ফিরে দেখল না। আদিলই তো দায়ী তার টিউশনি চলে যাওয়ার পিছনে। আজ আবারও রাত্রি সেই গাছের নিচের বেঞ্চিটায় বসল। কেন এত কষ্ট হচ্ছে তার? কত টাকাই বা পেত সে? ১,৫০০। এটা কি এমন বড়? রাত্রি নিজেকে সান্ত্বনা দিতে গিয়েও সক্ষম হলো না। তাদের জন্য ১,৫০০ টাকা নিছকই কম নয়। এই ১,৫০০ টাকার অপূর্ণতা কিভাবে ঘুচাবে সে? রাত্রির চোখ বেয়ে পানি নামে। এনামুল শিকদারের ঘরে একসময় এমন দীনতা ছিল না। তারা সচ্ছলই ছিল বলা যায়। সংসারের খরচ মিটিয়ে সামান্য সঞ্চয়ও ছিল। কিন্তু তার স্ত্রীর দুরারোগ্য রোগ ধরা পড়ার পর তার চিকিৎসায় সব শেষ হয়ে যায়। ধার দেনা করেও স্ত্রীর চিকিৎসা চালাতে হয় তাকে। কিন্তু শেষমেশ তার স্ত্রী মৃত্যুবরণ করে। সেই থেকে যে দীনভাব তাদের পিছু নিয়েছে তা গেল না। এখনও তাড়িয়ে চলেছে তাদের। পাওনাদাররা চাপ দিচ্ছে দেনা পরিশোধের জন্য। কিছু দেনা তিনি শোধ করেছেন, কিন্তু এখনও ঢের দেনা মেটানো বাকি। এনামুল শিকদার জানেন না তিনি কিভাবে কি করবেন। এদের টাকা না দিয়ে পার পাওয়া যাবে না। তার জমি জমা নেই যা বিক্রি করে দেনা শোধ করবেন। যেটুকু ছিল তা আগেই বিক্রি করা শেষ। সঞ্চয়ও নেই কোনো। পাওনাদারদের কাছ থেকে কেবল সময় নিয়ে যাচ্ছেন। এনামুল শিকদার ভাবেন, মরে গেলে হয়তো তিনি এসবের থেকে পরিত্রাণ পাবেন। কিন্তু তিনি মরে গেলে এ দেনার চাপ তো তার ছেলে মেয়েদের উপর এসে পড়বে। এনামুল শিকদার চিন্তায় নুয়ে পড়া মুখ নিয়ে ঘরে প্রবেশ করেন। রাত্রির নিজেরও মন ভালো নেই। এর উপর বাবার এমন বিধ্বস্ত মুখ দেখে সে আরও চিন্তিত বোধ করল। কিছু হয়েছে বাবা? না, কি হবে বলে এনামুল শিকদার রুমে চলে যান। রাত্রি বাবার যাওয়ার পানে চেয়ে থাকে। শ্রাবণী এই ফাঁকে ঘর থেকে বের হতে যাচ্ছিল। রাত্রি দেখে ফেলে ধমকে উঠল, এই কোথায় যাচ্ছ? শ্রাবণী বলল, যাই না একটু, কি হবে? এত রাতে কোথায় যাবে? পড়ালেখা নেই? রাত্রি সদর দরজা বন্ধ করে ওকে টেনে আনলো রুমে। শ্রাবণীর একজনের জন্য চিন্তা হচ্ছে। সেই যে চিলেকোঠায় ভাড়া থাকা লোকটা, কি যেন নাম? শ্রাবণীর মনে পড়ছে না। লোকটা কি আদৌ তার নাম বলেছিল? না, বলেনি। সেও তো জানতে চায়নি। লোকটা কি খেয়েছে? তার কাছে তো ১ পয়সাও ছিল না। শ্রাবণী বলল, চিলেকোঠার লোকটাকে তুমি দেখেছো আপু? কেন? উনি খুব গরিব, ওনার কিছু নেই। জানো, ওনার শেষ সম্বল ছিল ১১০ টাকা। কিন্তু পকেটমার ওনার সেই টাকা নিয়ে গেছে। উনি এখন একেবারে নিঃস্ব। ওনার কাছে ১ পয়সাও নেই। রাত্রি বলল, তুমি এত কিছু জানলে কিভাবে? ওনার সাথে আমার কথা হয়েছিল। আমার মনে হয় উনি আজ সারাদিন ধরে না খেয়ে আছেন। তাহলে ভেবে দেখো, কেউ সারাদিন ধরেও না খেয়ে থাকে, আর তুমি ৩ বেলা খেতে পাও, তারপরও তোমার কত আক্ষেপ। এটা বুঝতে পারছো? কিন্তু এটা বুঝতে পারো না, কেউ ৩ বেলায় মাছ মাংস না খেয়েও বেঁচে থাকে। রাত্রির মনে হলো শ্রাবণীর সঙ্গে তার আর কথা বাড়ানো অনুচিত। সে বিছানায় এসে শুয়ে পড়ল। শরীর ভীষণ ক্লান্ত লাগছে। মাথা থেকে এখনও টিউশনি হারানোর যন্ত্রণাটা যাচ্ছে না। সে কাউকে জানায়নি তার টিউশনিটা চলে গেছে। রাত্রির চোখ লেগে এসেছিল ঘুমে। এরই মধ্যে মোবাইলের কলের শব্দ তাকে জাগিয়ে দিল। মোবাইল হাতে নিয়ে আদিলের নাম দেখতে পেল। সে কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকলো ওই নামের দিকে এবং শেষে কল কেটে নাম্বারটা ব্লক করে দিল। এই ব্লক চিরদিনের জন্য। রাত্রির চোখ বুজল। চেষ্টা করলো ঘুমানোর, কিন্তু ঘুম তার চোখে আর নামল না। উপরতলার ভাড়াটিয়া নূরজাহানের কথা শুনে মিথিলা আর বসে থাকতে পারল না। সে একের পর এক কটূক্তি করেই চলেছে। বিষয়টা থেকে প্রিয়ারা সরে আসতে চাইলেও নূরজাহান শুধু ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বলছেন। উপায় না দেখে মিথিলাকে আসতেই হলো। সে এসেই বলল,
আমি ডিভোর্সি, তাতে আপনার এত কি সমস্যা? আমি আমার বাবার ঘরে থাকছি, আপনার ঘরে তো থাকছি না। তাহলে এত কেন সমস্যা আপনার? আপনি জানেন কেন আমার ডিভোর্স হয়েছিল? না জেনে এত কিছু বলেন কেন? আপনারা মনে করেন একটা মেয়ের ডিভোর্স হয়ে গেছে মানে সেখানে দোষটা অবশ্যই মেয়েরই? না, দোষ শুধু মেয়েদের থাকে না, মেয়েদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়। আপনাদের মতো মানুষরাই মেয়েটাকে দোষী বানিয়ে দেন। মিথিলা হাঁপাচ্ছে একসঙ্গে এত কিছু বলতে গিয়ে। তার কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক মাত্রার উচ্চ, যাতে রাত্রির ঘুম ভেঙে গেল। সে ধড়ফড়িয়ে উঠে আসলো বসার ঘরে। নূরজাহানের মুখ চুপসে গেছে, সে কিছু বলতে পারছে না। হতভম্ব হয়ে তাকিয়ে আছে মিথিলার দিকে। মিথিলার চোখ ফেটে এক ফোঁটা নোনা অশ্রু নেমে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। কষ্টে তার বুকের ভিতর অদৃশ্য যন্ত্রণার হাহাকার হচ্ছে। সে প্রায় দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করল। নূরজাহান কী করবে ভেবে পাচ্ছে না। সে অপ্রস্তুত হয়ে বলল, আমি যাই ভাবি। নূরজাহান চলে যায়, তবে রাত্রি কিংবা প্রিয়ারা কেউই নিজেদের জায়গা থেকে নড়তে পারে না। তারা ঠাঁই দাঁড়িয়ে রয়, যেন দুটো পাথরের মূর্তি। রাত্রিরও ভীষণ কষ্ট হয়। পারিবারিক সম্পর্কগুলো এমনই, এখানে একজনের ব্যথায় অন্যজন ব্যথিত হয়। একজনের কষ্ট অপর মানুষগুলোর জন্য যন্ত্রণাদায়ক। প্রিয়ারা রাত্রির চোখে পানি দেখে পরিবেশ হালকা করতে বলে, তুমি টিউশনিতে যাবে না? আমি টিউশনিটা হারিয়েছি বলে রাত্রির রুমে চলে যায়। প্রিয়ারা স্তম্ভিত হয়ে যান। এক পশলা বৃষ্টি নামুক? না, সাধারণ বৃষ্টি নয়, বিশেষ এক বৃষ্টি নামুক। মেয়েটিকে ভিজিয়ে দিক, ভাসিয়ে নিক যত দুঃখ দারিদ্রতা। মেয়েটি চোখ খুলে নিজেকে সুখী দেখুক। দেখুক সে এক বিশাল রাজ্যের রাজকন্যা। তাকে রাজকন্যা বানাতে বিশেষ সেই বৃষ্টিটা হোক। আকাশের মেঘের দিকে তাকিয়ে আছে রাত্রি। ধূসর মেঘে আকাশ ভরা। সে অপলক তাকিয়ে আছে, কি যেন ভাবছে। তার মনে হচ্ছে এটা আকাশ নয়, এটা যেন তাদের কষ্ট শোভিত কোনো উদ্যান। সে কি সেই উদ্যানে তাকিয়ে ক্লেশ থেকে মুক্তির পথ খুঁজছে? অবশেষে বৃষ্টি নামলো কিছুক্ষণ পর, মেয়েটিকে ভেজালো। কিন্তু এটা সেই বিশেষ বৃষ্টি নয়, সাধারণ বৃষ্টি। নামতেই এবং দূরে কোথাও বজ্রপাতের শব্দ হলেই চিলেকোঠায় ঘুমিয়ে থাকা নিঃস্ব ব্যক্তিটি জেগে উঠল। অবেলায় ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ স্মরণ হলো, সে রোদে কাপড় শুকাতে দিয়েছিল সকালে। ইস, কাপড়গুলো তো ভিজে গেল। দরজা খুলল সে। একটি শার্ট ও প্যান্ট দড়িতে ঝুলছে আর ভিজছে। মিশাত দৌড়ে ঘর থেকে বের হলো, ভাবলো আবার দৌড়ে ফিরে আসবে। সে এক টানে চট করে কাপড়গুলো দড়ি থেকে হাতে নিয়ে এলো। ফিরতে যাবে এমন সময় রেলিংয়ের ধার ঘেঁষে একজনকে দাঁড়ানো দেখতে পেল। প্রথমটাই ভয় পেল, মনে হলো কোনো মানুষ নয়, কোনো জিন তাকে প্রলুব্ধ করতে নিশ্চয়ই এমন বেশে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে চিলেকোঠায় ফিরল। ফিরে মনে হলো সে বোকামি করেছে। কি দরকার ছিল কাপড়গুলো ওঠানোর? এগুলো তো এমনিতেই ভিজে গিয়েছিল। সে জানালা দিয়ে উঁকি দিল। যাকে জিন ভেবেছিল সেই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, হয়তো শখ করে ভিজছে। আবার মনে হলো শখ করে ভেজার ধরন হয়তো ভিন্ন হতো। অমন পাথরের মতো দাঁড়িয়ে কেউ শখ করে কেন ভিজবে? তার কাছে ছাতা নেই, না হলে বাইরে বেরিয়ে একবার দেখতো। সে আর বৃষ্টিতে ভিজতে চায় না। বলা তো যায় না, যদি জ্বর বেঁধে যায় তখন? তার কাছে চিকিৎসা করানোর মতো টাকা নেই। সে পোশাক পাল্টে নিল। কৌতূহলে আরও একবার উঁকি দিল জানালা খুলে। মেয়েটি নেই, চলে গেছে নাকি জায়গাটা থেকে সরে গেছে। মিশাত দরজা খুলল। দরজা খুলে এমনভাবে ভয় পেল যে হৃদস্পন্দনই বেড়ে গেল তার। শ্রাবণী মুখের সম্মুখ থেকে ছাতা উঠিয়ে বলল, বৃষ্টিতে ভিজবেন? না না, তুমি কখন এলে? এই মাত্র। আচ্ছা, আপনার নাম কি? মিশাত ইসলাম। আমার নাম শ্রাবণী। আচ্ছা। মিশাত হেসে বলল, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি? শ্রাবণী বুঝতে পারে না মিশাতের কথা। সে অবাক হয়ে জানতে চায়, সেটা আবার কি? তোমার নামের মিনিং? আমি ভাবতাম শ্রাবণী মানে বৃষ্টি সংক্রান্ত কিছু, কারণ শ্রাবণ মাসে তো বৃষ্টি হয়। আপনি কি খুব লেখাপড়া জানা লোক? ইন্টার পাস করেছি, এরপর ডিগ্রিতে ভর্তি হলেও আর লেখাপড়া হয়ে ওঠেনি। 3 বছর ধরে ঘুরছি ফিরছি, বাঁশ খেয়েছি, আরও কত কাহিনী। তার মানে আপনি এখন পড়লে ডিগ্রি 3য় বর্ষে থাকতেন? হুম। তার মানে আপনি আমার ভাইয়ের চেয়ে 1 বছরের সিনিয়র। তোমার ভাই আছে? হুম। সে
শ্রাবণী কথা বাড়াতে পারল না। হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হলো, আর তাতে প্রায় তার ছাতা উড়েই যাচ্ছিল। সে ছাতা রাখতে সক্ষম হলেও ছাতাটা উল্টে গেল। এই ঝড়ে বাইরে দাঁড়িয়ে থাকা দায়। মিশাত বলল, ভিতরে এসো। শ্রাবণীর উল্টে যাওয়া ছাতাটার দিকে তাকিয়ে অশ্রুপাত হলো। ছাতা উল্টে গেছে জানলে ঘরের লোক তাকে বকবে। শ্রাবণীকে কাঁদতে দেখে মিশাত বলল, তুমি কাঁদছো কেন? ছাতা ভেঙে গেছে জানলে ঘরের লোক আমায় বকবে। কি করব আমি? আপনি ছাতা ঠিক করতে পারেন? আমি কিভাবে পারবো? মেকানিকরা পারবে। মেকানিক কোথায় পাবো এখন? আচ্ছা, আমি ছাতাটা আপনার কাছে রেখে যাই, আপনি এটা ঠিক করে আনবেন, ঠিক আছে? শ্রাবণী আর দাঁড়িয়ে না থেকে বেরিয়ে গেল। মিশাত কিছু বলতে গিয়েও পারল না। এটা সারাতেও তো টাকা লাগবে, সে টাকা কোথায় পাবে? কালকে দিনমজুরের কাজ করে যা কামাই করেছিল, এখন পরের জন্য সেই টাকা খরচ করতে হবে। এ তো মহা ঝামেলা। বৃষ্টি হচ্ছে, থেমেছিল মাঝখানে, আবারও শুরু হয়েছে। এত ঘন ঘন বৃষ্টি বিরক্ত করে তুলছে যেন। ঘরকে মনে হচ্ছে সমুদ্র, হাঁটলেই পায়ের নিচে পানি থলথল। সারা ঘরে কেমন স্যাঁতস্যাঁতে একটা ভাব অনুভব হয়। শ্রাবণী ঘুমাচ্ছে। বৃষ্টিতে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে আরাম। রাত্রি শুয়ে থেকেও ঘুমাতে পারল না। তার মস্তিষ্ক থেকে এখনও টিউশনি হারানোর চিন্তাটা যাচ্ছে না। বিষয়টা তাকে পীড়া দিচ্ছে। মালিহা ছাড়া আরও কয়েকজন স্টুডেন্ট তার ছিল, কিন্তু বেশ কয়েক মাস হয়েছে তারা স্কুলের শিক্ষকদের কাছে পড়তে শুরু করেছে। বর্তমানে রাত্রির কোনো স্টুডেন্ট নেই। কয়েকটা টিউশনি জোগাড় করতে পারলে ভালো হতো। বিজ্ঞপ্তি দেবে কি? আজকাল অভিভাবকরা স্কুল কলেজের বড় বড় শিক্ষক ছাড়া বাচ্চাদের পড়তে দিতে চায় না, যে কারণে টিউশনি জোগাড় করাও কঠিন। রাত্রি বিছানা ছাড়ল। এনামুল শিকদার আজ বাড়িতে বসার ঘরে বসে অফিসের কোনো কাগজপত্র দেখছে। মানুষটাকে তার বয়স অনুযায়ী বেশি বৃদ্ধ দেখাচ্ছে। রাত্রি নিজের টিউশনি হারানোর খবরটা বাবাকে জানায়নি, এবং জানাবেও না। নিজের রুমের দরজায় দাঁড়িয়ে রাত্রি বাবাকে অপলক দৃষ্টিতে দেখছিল। কেন যেন ভালো লাগছিল, আবার দুঃখও লাগছিল মানুষটার জন্য। রুম থেকে কলের শব্দ আসছে। রাত্রি রিসিভ করার জন্য রুমে এলো, কিন্তু এটা পরিচিত কোনো নাম্বার নয়, ল্যান্ডলাইন থেকে করা কল। রাত্রি অপরিচিত কারো নাম্বার থেকে সহজে কল না রিসিভ করলেও আজকে কি মনে হতেই রিসিভ করলো। রিসিভ করা মাত্রই ওপাশের মানুষটি বলে উঠল, আমি জানি এটা, আমি জানলেই আপনি কল কেটে দেবেন, কিন্তু প্লিজ আপনি কল কাটবেন না, অনুরোধ করছি, একটু সময় কথা বলি আমরা। আপনি কেন পড়াতে আসেন না রাত্রি? রাত্রি উত্তর দিল না। আদিলই আবার বলল, আপনার সাথে আমি ওরকম করেছিলাম বলে কথা দিচ্ছি আর কখনো ওরকম করব না, আপনার সাথে কথাও বলবো না। প্লিজ আপনি পড়াতে আসুন, আমি আপনাকে একবার দেখতে চাই। আমি আপনাকে না দেখতে পেয়ে অসুস্থ হয়ে যাচ্ছি, আমার মস্তিষ্কের ভিতর তোলপাড় হয়ে যায়। রাত্রি কিছু বলছে না। সে চুপ করে থাকলে আদিল রেগে যেত, কিন্তু আজ সে রাগল না। বলল, কিছু বলুন রাত্রি, আপনি আমার কাছে আর কল দিবেন না, এসব পাগলামি বন্ধ করুন। আপনার মা আপনার জন্য ভালো মেয়ে দেখে রেখেছে। আমি ওকে পছন্দ করি না, ও মেয়েও আমাকে পছন্দ করে না, কারণ ও ভাবে আমি একটা পাগল। আসলেই কি রাত্রি আমি পাগল? আর এই একই কারণে আপনিও আমাকে অপছন্দ করেন? ভালো থাকুন আর সুস্থ হয়ে উঠুন বলে রাত্রি কল কেটে দিল। আদিলের সঙ্গে তার কথা বলার কোনো মানে হয় না। আদিলের পাগলামিকে কিছুদিনের কল্পনা মনে করে ভুলে যাওয়া উচিত। ঠিক রাত 8টায় রাত্রির মোবাইলে আরও একটা কল এলো, এবং এটাও অপরিচিত নাম্বার থেকে। এই কলটাও আদিল দিয়েছে কি না ভাবল সে। রিসিভ করার ইচ্ছে না থাকলেও শেষমেশ রিসিভ করলো, এবং এই কলের দ্বারা যে তার জন্যে ভালো কিছু অপেক্ষা করছিল রাত্রি তা একদমই আশা করেনি। একজন ভদ্রমহিলার কণ্ঠস্বর শোনা গেল, আসসালামু আলাইকুম, আপনি কি রাত্রি? আপনি ইংলিশ পড়ান? ওয়ালাইকুম আসসালাম, জি, আমি ইংলিশ পড়াই। আমার একজন মেয়ে আছে, ও ক্লাস 10-এ পড়ে, ওর জন্য একজন ইংরেজি টিচার খুঁজছি। আপনি বিকেল টাইমে ওকে পড়াতে পারবেন? রাত্রি বিশ্বাস করতে পারছে না কলটা তার কাছে আসলেই এসেছে কিনা। সে আনন্দিত তো হলেই বটে, সেই সাথে অবাকও। সে সম্মতি জানালো। ভদ্রমহিলা নিজের ঠিকানা দিল। রাত্রি একটা খাতায় তুলে রাখলো ঠিকানাটা। খুব কাছে নয় বাড়িটা, মালিহাদের বাড়ির মতোই দূরত্ব, কিন্তু প্রশ্ন, মহিলা তার খোঁজ পেলেন কিভাবে? একটা টিউশনি হারানোর পর আর একটা টিউশনি এত তাড়াতাড়ি পেয়ে যাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। রাত্রির আনন্দে কাঁদতে মন চাচ্ছে। এত শান্তি কেন লাগছে তার?
এমন একটি দিন নেই যে দিনটিতে রেহনুমা সুলতানা কাঁদেন না। এটি যেন তার নিত্যদিনের রুটিনের অংশ। তার কান্না বিশেষ বিশেষ দিনে বেড়ে যায়। এই বিশেষ দিনগুলো হলো যেদিন তার স্বামী তার গৃহে পা রাখেন। তার স্বামী জনাব শরীফুল খন্দকার খুব বেশি এখানে আসেন না। দেখা যায় বছরে 10-15 দিন তার পদধূলি পড়ে। তাও এ ঘরে তার অবস্থান বড়জোর কয়েক ঘন্টা, এর বেশি নয়। তিনি আসলেই দুজনের মাঝে ঝগড়া হয়, অশান্তি হয়। কখনো কখনো রেহনুমা সুলতানাকে মারধরও করেন। ওই লোকটা আসার চেয়ে না আসাই যেন উত্তম। তবে শরীফুল খন্দকার এ ঘরে না থাকলেও, খুব বেশি না আসলেও, মাস শেষে স্ত্রীর অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা করেন। লোকটা খুব বেশি টাকা ইনকাম করে বলেই হয়তো মোটা অঙ্কের অ্যামাউন্ট জমা করেন। কিন্তু টাকা দিয়েই কি সব কিছু সমাধান হয়? সুখ কেনা যায়? এ ঘরে যে সুখের বড্ড অভাব। ছেলে মেয়ে দুটো কতটুকু বাবার স্নেহ পেয়েছে। ছেলেটা যা পেয়েছে মেয়েটা তো তার কিছুই পায়নি। ওরা মেনে নিয়েছে ওদের বাবা খারাপ। ওরা এটা নিয়ে আফসোস করে না। তবে ভিতরে ভিতরে ওরাও যে ভীষণ কষ্ট পায় সেটা বোঝেন রেহনুমা। ডোরবেল বাজলো। তিনি ধারণা করলেন ওই মেয়েটা এসেছে হয়তো। অন্যায় চোখ মুছলেন তিনি। যথাসম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে দরজা খুললেন। দরজা খোলা মাত্রই মেয়েটি সালাম দিল। সালামের জবাব দেওয়ার পর মেয়েটা বলল, আমি রাত্রি, আজ আপনি আসতে বলেছিলেন। রেহনুমা সুলতানা হেসে বললেন, আমি ধারণা করেছিলাম আপনিই এসেছেন, ভিতরে আসুন। রেহনুমা রাত্রিকে বসিয়ে কিচেনে গেলেন। রাত্রি তার চোখ দুটো খেয়াল করতে ভুল করেনি। দেখে মনে হচ্ছিল ভদ্রমহিলা যেন কাঁদছিলেন। কান্না চোখ সে খুব ভালো করে চেনে। মহিলা খুব সুন্দরও। এমন সুন্দর মুখ সে অনেক দিন দেখেনি। এবার রাত্রি ঘরে একবার দৃষ্টি বুলালো। বাড়িটা একতলা বিশিষ্ট হলেও এটা আয়তনে কম বড় নয়। বসবার ঘরটা বৃহৎ আয়তনের। দৃষ্টিগোচর সব জিনিসপত্রে আভিজাত্যের ছোঁয়া। কিন্তু বাড়িটা বড়ই নিঝুম। মনে হচ্ছে না বাসায় রেহনুমা সুলতানা বাদে অন্য কেউ আছে। রেহনুমা সুলতানা ফিরলেন কিছুক্ষণ পর, দুটো কফির মগ ও সাথে স্যান্ডউইচ নিয়ে। খাবার দাবার দেখলে রাত্রির খুব অস্বস্তি হয়। সে অন্যের ঘরে তেমন কিছু খেতে চায় না। তবুও সবাই সৌজন্য রক্ষার্থে হালকা নাস্তা দিয়েই থাকে। এটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রেহনুমা এক কাপ কফি নিজের হাতে নিয়ে বললেন, আমি শুনেছি আপনি খুব ভালো পড়ান। আসলে আমার মেয়েটাকে যে পড়াতো তার পড়া নাকি ওর ভালো লাগতো না। এজন্য একজন নতুন টিচার খোঁজা আর কি। ও আচ্ছা, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? অনার্স কমপ্লিট করেছি। রাত্রি কিছুটা ভয় নিয়ে বলল, বড়লোক ঘরের মানুষ তো, বাচ্চা পড়ানোর জন্য একেবারে মাস্টার্স পাস টিচারও খুঁজতে পারেন। রেহনুমা সুলতানা বললেন, ভালো। কবে থেকে পড়াতে আসতে পারবেন? যদি আপনি বলেন তাহলে কাল থেকেও শুরু করা যায়। আগামীকাল থেকে পড়াতে আসারই কথা হলো তাদের মাঝে। মাইনে ঠিক হলো 2000 টাকা, বিকেল 4টেই, ঠিক যে টাইমে মালিহাকে পড়াতে যেত। রাত্রির বিশ্বাস হচ্ছে না যে সত্যি সত্যিই টিউশনিটা পেয়েছে। পথে একটি দুর্ঘটনা ঘটেছে, রিকশা দুর্ঘটনা। আর সেই রিকশা দুর্ঘটনার কবলে পড়ে রোশনিও আহত হয়েছে। পায়ে ব্যথা পেয়েছে সে। পা রক্তাক্ত হয়েছে। প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। অয়ন সামনে ছিল তার থেকে। দুর্ঘটনা দেখে অয়ন এগিয়ে এলো। আরও কয়েকজন লোক জড়ো হয়েছে। দুর্ঘটনাটা যে কিভাবে ঘটলো কিছু বোঝা গেল না। আচমকা রিকশাটা যেন কাত হয়ে পড়ে গেল। আর রিকশার একটা অংশ এসে পড়ল রোশনির পায়ে। রিকশা চালক ও যাত্রী রোশনির থেকে বেশি আহত হয়েছে। অয়ন এসে দেখল রোশনি রাস্তায় বসে আছে। রক্ত বের হচ্ছে তার পা থেকে। যন্ত্রণায় মুখ বিকৃত করে রেখেছে। অয়ন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে চাইল না। সে যখনই জায়গাটা থেকে সরে যাবে রোশনি তখনই বলে উঠল, কোথায় যাচ্ছেন আপনি? রোশনির কথা কানে আসলেই অয়ন দাঁড়ালো। পিছন ফিরে রোশনির দিকে তাকাতেই রোশনি বলল, আপনি যাবেন না। ততক্ষণে উপস্থিত লোকগুলোর দৃষ্টি অয়নের উপর পড়েছে। একজন জানতে চাইল, আপনি ওনাকে চেনেন? রোশনি বলল, চিনব না কেন, আমরা পরিচিত। আহত 3জনকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। রোশনি অয়নকেও নিয়ে এসেছে সাথে। অয়ন মনে মনে আসতে অনিচ্ছুক হলেও লোকগুলোর সামনে কথা বলতে পারেনি। তাছাড়া মেয়েটা তো আসলেই তার পরিচিত। এমন অবস্থায় তার চলে যাওয়াও খারাপ দেখাতো। রোশনির পায়ে ছোটোখাটো একটা ব্যান্ডেজ। তার কেবল পা কেটে গেছে, কিন্তু সে এমন ভাব করছে যেন আঙুলের হাড়ও ভেঙে গেছে। অয়নকে বলল, আপনি আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবেন? আমি একা একা যেতে পারবো না। রোশনির মনে হয়েছিল অয়ন বলবে, আপনি আমার কে হন?
আমি পর মানুষের জন্য কিছু করতে পারবো না। কিন্তু অয়ন আজ এমন কিছু বলল না। বলল, ঠিক আছে, আপনাকে সিএনজিতে উঠিয়ে দিচ্ছি। বলে অয়ন দরজার দিকে এগোনো দিলেই রোশনি বলল, আমি একা একা হাঁটতে পারছি না। আপনার কি উচিত না আমাকে একটু সাহায্য করা? অয়ন যেন শুনতেই পেল না এ কথা। বেরিয়ে গেল সে। একটা সিএনজি দাঁড় করালো। রোশনি তখনও এসে পৌঁছয়নি। ইচ্ছা করে একটু বেশিই দেরি করলো। প্রায় 8 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হলো অয়নকে। অথচ রোশনির 5 মিনিটেই বের হওয়ার কথা। অয়ন সিএনজিটা দেখে বলল, এটাতে যান। এটাতে যান মানে? আপনি যাবেন না? আমার পা ঠিকই আছে, আমি হেঁটেই যেতে পারবো। আপনি কেমন মানুষ? একটা অসুস্থ মানুষকে আপনি সিএনজিতে উঠিয়ে দিয়েই দায় সারতে চান? যদি পথে সমস্যা হয়, দয়া করে আপনি আমাকে বাড়ি পর্যন্তই সঙ্গে নিয়ে যান। অসুস্থ মানুষের সেবা করুন, সব পাবেন। সিএনজি চালক বলল, আপা যখন করছে তখন আপনিও চালেন। সিএনজি চালক এমন বলছে কারণ দুজন গেলে সে ভাড়া বেশি পাবে। অয়ন বুঝলো ব্যাপারটা। সে চালকের পাশের সিটে উঠে বসলো। সিএনজি থামলো রোশনির বাড়ির সামনে। দুজনেই নামলো। কেউই ভাড়া দিচ্ছে না দেখে সিএনজি চালক ভাড়া চাইলো। অয়ন রোশনিকে বলল, ভাড়া দিন। রোশনি অবাক হলো। তাকে ভাড়া দিতে বলছে? কেমন ছেলে! ভাড়া তো ছেলেটার নিজেরই দেওয়া উচিত। এমনটাই তো ঘটে থাকে সাধারণত। তবে এ ছেলের বেলায় যে তা হবে না, এটাও তার বোঝা উচিত ছিল। রোশনি কিছু না বলে দিয়ে দিল ভাড়াটা। অয়ন বোধহয় এখন চলে যাবে। রোশনি তার আগে বলল, একটা কথা বলবো। কি কথা? রোশনির যদিও কথাটা বলতে লজ্জা লাগছে, তবুও সে লজ্জা ফেলে বলল, আপনার ওই ছোট ছোট চোখ দুটো আমার ভালো লাগে। অয়নের এ কথায় লজ্জা পাওয়া উচিত ছিল। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বলে আপনার চোখ ভালো লাগে, লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু মনে হলো অয়ন লজ্জা পায়নি। সে উল্টে বলল, ছোট চোখের ছেলেরা তো বেয়াদব হয়। হ্যাঁ হয়, আমি আপনার বেয়াদবিও পছন্দ করি। একটু যেন অপ্রস্তুত হলো অয়ন। তবে সেটা রোশনিকে বুঝতে দিল না। বলল, যাই পছন্দ করুন না কেন, আমাকে পছন্দ করতে যাবেন না। এটা আপনার জন্য পরামর্শ। রোশনি ভাবল, সে কি অয়নকে পছন্দ করে? না, এমন মনে হচ্ছে না। সে কেবল জানে সে অয়নের চোখ এবং বেয়াদবি পছন্দ করে। হ্যাঁ, তার পছন্দের বিষয় দুটো অদ্ভুত, তবে সত্যি। চাইলে অয়নকেও পছন্দ করা যায়, কারণ সে সুন্দর। যে মানুষটি তার বেয়াদবি মেনে নিতে পারবে, সে মানুষটির কাছে অয়ন নির্ঘাত পছন্দসই মানুষ। রোশনি কখনো এমন করে ভাবেনি। হঠাৎ মনে হলো, হ্যাঁ, সে তো গোটা অয়নকেই পছন্দ করে। আবার মনে হলো না। রোশনি জানতে চাইল, আপনাকে পছন্দ করা যাবে না কেন? আপনি কি খারাপ মানুষ? খারাপ কি না জানি না, তবে অভাবের মতো বাজে আর কিছু নেই। বলে অয়ন আর দাঁড়ালো না। রোশনি বিস্ময়ে আঁখি মেলে চেয়ে রয়। অয়ন গেট দিয়ে নিজের বাড়ির সীমানায় ঢুকেছে, কিন্তু রোশনি দাঁড়িয়ে রয়। কেন যেন তার মনে হয় সে অয়নকে পছন্দ না করলেও খুব শীঘ্রই বোধহয় অয়ন তার পছন্দের মানুষ হবে, জীবনের প্রথম পছন্দের মানুষ। রোশনি একথা ভেবে শিউরে ওঠে। আসলেই কি এমন হবে? তাদের বাড়ির সম্মুখে একটি লোক। দেখে মনে হচ্ছে না বাড়ির ভিতরে উকিঝুঁকি মারছে, কিন্তু তাদের বাড়ির সম্মুখে অপরিচিত কেউ কেন দাঁড়িয়ে থাকবে? ওদিকে সন্ধ্যা ঘনাতে শুরু করেছে। আজান হতে বেশি সময় নেই। শ্রাবণী এগিয়ে গেল। এতক্ষণ সুমি আপুদের বাসায় ছিল সে। লোকটাকে বলল, আপনি কে? লোকটা শ্রাবণীর দিকে ফিরে হেসে হাত নেড়ে বলল, হাই। শ্রাবণী প্রত্যুত্তর দিল না। লোকটা জানতে চাইল, এই বাড়ির নাম চামেলি ভিলা? হ্যাঁ। আপনি কে? রাত্রি নামের কেউ থাকে এখানে? সম্ভবত 2য় তলায়। তার বাবার নাম এনামুল শিকদার, সৎ মায়ের নাম প্রিয়ারা, বড় বোনের নাম। লোকটা একে একে সবার নাম বলল। শ্রাবণীর চক্ষু কপালে। কে এই লোক? তাদের পরিবারের সবার নাম বলছে কিভাবে? একে জীবনে দেখেছে বলে তো মনে পড়ে না। লোকটা বলল, কি এমন কেউ নেই? আছে, কিন্তু আপনি কে? লোকটা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমি কে? আমার নাম শ্রাবণী। ছোট বোন? কেমন আছো শ্রাবণী? তোমার বোনকে গিয়ে বলো কেউ একজন তার সঙ্গে দেখা করার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাকে খুব তাড়াতাড়ি এসে দেখা করতে বলো। শ্রাবণীর লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। সে দ্রুত বাড়ির ভিতরে ঢুকলো। আপু কি এই লোককে চেনে? সে ঘরে এসে খবর দিল, আপু, কেউ একজন এসেছে তোমার সঙ্গে দেখা করতে। কে? চিনি না।
বলল, তোমার আপুকে খুব তাড়াতাড়ি এসে দেখা করতে বলো। আমাদের বাসার সবার নাম তার মুখস্থ। সাংঘাতিক মনে হলো লোকটাকে। বলিস কি? হ্যাঁ। রাত্রি চিন্তায় পড়ল। কে আছে যে এমনভাবে এসে তার খোঁজ করছে? অবশ্যই পরিচিত, কিন্তু কে? ছেলে না মেয়ে? রাত্রি প্রশ্ন করল। ছেলে। ছেলে? রাত্রি এবার আরও অবাক হলো। তার কোনো ছেলে বন্ধু তো ছিল না শিক্ষা জীবনে। এমন করে কে হাসতে পারে? মনে পড়ল তানবিনের কথা। হ্যাঁ, এটা হলে সে হতে পারে। বাড়ি পর্যন্ত এসে গেছে ছেলেটা। ভাগ্যিস শ্রাবণীর কাছে বলেছে। যদি বিল্ডিংয়ের অন্য কারোর কাছে জিজ্ঞেস করতো, কী ভাবতো তারা? কী জন্য এসেছে? আর এত জরুরি তলবি বা করার মানে কি? রাত্রি নিচে নামলো, কিন্তু আশ্চর্য, গেটের বাইরে কেউ নেই। রাত্রি এদিক ওদিক দেখছে। কেউ কি মজা করলো তাদের সঙ্গে? আচমকা পিছন থেকে কেউ ডেকে উঠল, রাত্রি। আচমকা পিছন থেকে ডাকায় রাত্রি ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে পিছনে তাকালো সে। একটি হাসি ভরা মুখ। তবে সে যা ভেবেছিল তা নয়। এ হাসি মুখটি অন্য কারোর, তবে সেই জন্য পরিচিত জন। যে ছেলেটা ঘর থেকে বের হয় না, সেই ছেলে এই সন্ধ্যাক্ষণে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। একথা রাত্রির বিশ্বাস হতে চায় না। সে রুদ্ধ চোখে দেখছে আদিলকে। আদিল হেসে বলল, কি ভেবেছিলেন? আদিল আপনাকে ভুলে গেছে? আপনি কেন এসেছেন? কথা বলতে গলা কাঁপে রাত্রি। আদিল এক পা নিকটে এগোনো দিলে রাত্রি দূরে সরে গেল। আদিল আর এগোলো না, বলল, আমি জানি আপনিও আমাকে ভোলেননি। আদিল এবার এক পা নিকটে এগিয়ে রাত্রির হাতে কিছু গুঁজে দিল। একটি শুকনো ফুল। রাত্রি বলল, এটা কি? জবা। আপনার ফিরিয়ে দেওয়া জবা ফুল। রাত্রি হাত মুঠোবন্দি করে ফেলল। দুমড়ে মুচড়ে গেল শুকনো জবাটি। আদিল বলল, আপনি আমার বিয়েতে যাবেন তো? রাত্রি না বোধক মাথা নাড়ে। না। কেন যাবেন না? আমি আপনাকে দাওয়াত দেব, আপনার অবশ্যই যেতে হবে। রাত্রি যাবে না সত্ত্বেও আদিলকে মানাতে বলল, আচ্ছা যাব। আদিল মৃদু হেসে বলল, না, আপনি যাবেন না। আপনার যাওয়া উচিত নয়। বলা তো যায় না, ওই মেয়েকে বিয়ে না করে যদি আপনাকে বিয়ে করে ফেলি। আচ্ছা, যাব না তাহলে। আপনার কি মনে হয় আমি সত্যিই ওকে বিয়ে করব তো? আদিলের কথায় ভীষণ রকম চমকায় রাত্রি। আদিল কি বিয়েটা করবে না বলে জিদ ধরবে? রাত্রি বলল, আপনার বিয়েটা করা উচিত। আপনারও তো উচিত আমাকে ভালোবাসা। কই আপনি ভালোবাসেন? রাত্রির মাথা নুয়ে যায় সামান্য। কি বলবে বুঝতে পারে না। আদিল হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি আকাশ ভালোবাসেন রাত্রি? রাত্রিও আকাশের দিকে তাকায়। আকাশে যখন মেঘ জমে কালো হয়, তখন সেই কালো রূপকে তার মনে হয় অভাবীদের দুঃখ কষ্ট, আর এ কারণে সে আকাশ ভালোবাসে না। সে উত্তর দিল, না। আদিল ভেবেছিল উত্তর হ্যাঁ হবে। উত্তর না হওয়াতে সে আশ্চর্য হয়ে বলল, না কেন? ও, এই জন্যই তো আপনি পাষাণ। কেউ আকাশ ভালো না বেসে পারে? আমি পারি। আপনি আর কিছু বলবেন? এই সন্ধ্যায় আপনি বাইরে বের হয়েছেন কেন? আপনি আমায় নিয়ে চিন্তিত? মানুষ কখন একটা মানুষকে নিয়ে চিন্তিত বোধ করে বলুন তো? জানি না। আপনি বাড়ি যান। রাত্রি আর কিছু না বলে গেট পেরিয়ে বাড়ির ভিতর ঢুকলো। কিছু দূর গিয়ে আবার দাঁড়ালো সে। পিছন ফিরে তাকালো আদিল গিয়েছে কিনা দেখার জন্য। সে পিছন ফিরে তাকাতেই আদিল বলল, পিছন ফিরে তাকাবেন না, বিপদে পড়ে যাবেন। বলে সে গেট থেকে সরে পড়ল। রাত্রি নির্নিমেষ তাকিয়ে রইল কিছুক্ষণ শূন্য গেটে। হঠাৎ যেন তার চিন্তা হলো, আদিল যেতে পারবে একা? আজান হচ্ছে। রাত্রি আর বাইরে দাঁড়িয়ে রইল না।